নমস্কার। আজকে যা আলোচনা সেটা কোনো একটি নির্দিষ্ট অভিমুখকে কেন্দ্র করে কিন্তু আলোচনা নয়। সামগ্রিক যে জ্যোতিষশাস্ত্র তার উপরে একটি আলোচনা করব। এখানে বিভিন্ন ধারা, উপধারা, বিভিন্ন তার পরিভাষা, বিভিন্ন দিক সেখানে আজকে উল্লেখ থাকবে। আমার মনে হয়েছে যে সবসময় একটি নির্দিষ্ট কেন্দ্রের দিকে বা একটি নির্দিষ্ট লক্ষ্যকে মাথায় রেখে আলোচনা করলে পরে আলোচনাটি কি হয়, একটি নির্দিষ্ট পরিসীমা বা সীমাবদ্ধর মধ্যে সেটা কিন্তু গণ্ডির মধ্যে আটকে থাকে। কখনো কখনো সেটা করতে হয়, কিন্তু আমি দেখলাম যে আমার মনে হয়েছে যে আলোচনাটা একটু সার্বিক হোক, কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সামগ্রিকভাবে বিভিন্ন দিকটাকে মাথায় রেখে আলোচনা হোক। আপনারাও শুনতে থাকুন। জানি না আপনাদের বিষয়টি কতখানি ভালো লাগবে, কিন্তু আমার মনে হয়েছে যে একটু ভিন্ন ধরনের আলোচনা করা, দেখি আপনাদের কেমন লাগে। দেখুন, একটা কথা আছে যে নানা মুনি নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, জ্যোতিষশাস্ত্রেও ঠিক অনেক মত রয়েছে, অনেক পথ রয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত যা মত সেটি আমি আপনাদের কাছে বলতে পারি। সেটি হলো যে মহর্ষি ঋষি পরাশর মুনি তিনি যে শাস্ত্রের রচনা করে গেছেন, আমরা যেদিক থেকেই আসি না কেন আমাদেরকে কিন্তু মূল যে স্রোত, সেই পরাশর মুনির সেই স্রোতের মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে বা আমাদেরকে ভেসে যেতে হবে। তাই আমাদের এই পরাশর মুনির যে জ্যোতিষশাস্ত্রের তার যে অবদান, সেই অবদান এক কথায় আমাদের যারা এই শাস্ত্রের নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করছি তারা কিন্তু সম্পূর্ণটাই সেই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো বিষয়। কথার আমি দীর্ঘসূত্রিতা না বাড়িয়ে টুকরো টুকরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করি। প্রথমেই আলোচনা করব, আপনারা দেখবেন যে জন্মকুণ্ডলীর প্রথমেই একটি কথা লেখা থাকে। অনেক কথার মধ্যে লগ্ন, রাশি, গণ, তার পাশে কিন্তু যোগ বলে একটি শব্দ লেখা থাকে। সেটি থেকেই কিন্তু কেন লেখা থাকে তার কতগুলো কারণ আছে। যেমন লগ্ন এবং রাশি যেমন একজন জাতক জাতিকাকে তার চলার পথটাকে একটি নির্দিষ্ট গতিপথ ঠিক করে দেয়, ঠিক তেমনি একটি যোগ, সেই যে যোগে সেই জাতক বা জাতিকার জন্ম হয়েছে, সেই যোগ কিন্তু সেই জাতক জাতিকার জীবনকে, তার ব্যক্তি জীবনকে, তার মানসিকতাকে, তার রুচিকে নিয়ন্ত্রণ করে সেই যোগ। এই যোগটি সম্পূর্ণভাবেই জন্ম যে সময় বা যে লগ্নে হচ্ছে, সেই জন্ম লগ্নেই এই যোগটি কিন্তু তৈরি হয়ে যায়। এর জন্য দেখুন লেখা থাকে এই জাতকের এই যোগে জন্ম হয়েছে। তাহলে সেই যোগের বিভিন্ন ফল, বিভিন্ন ব্যাখ্যা আমরা করি, কিন্তু খুব সংক্ষেপে যদি আমরা সেই যোগের একদম জিস্ট
একটা আমরা জেনে নিতে পারি, আমরা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনো করি বা ছাত্র, তাদের কিন্তু খুব সহজেই বিষয়টি সম্বন্ধে চটজলদি যে ধারণা, সেটা কিন্তু আমাদেরকে অনেকটা বিচারের ক্ষেত্রে বা এই জ্ঞান লাভের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেক বেশি সমৃদ্ধ করতে পারে। তাই আমি যে 27টি যোগ রয়েছে, সেই 27টি যোগের খুব সংক্ষেপে কি ফল, সেটি আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আপনারা শুনতে থাকুন। বিকুম্ভ যোগ। এই বিকুম্ভ যোগ, এই যোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে, তাহলে খুব সংক্ষেপে, আমি অনেক বেশি তথ্য না জেনেও খুব অল্প সময় আমরা একটা কথা জেনে নেব। সেটা হলো, বিকুম্ভ যোগে জন্মগ্রহণ করেছেন এমন ব্যক্তিরা কর্মদক্ষ হয়ে থাকেন, অর্থাৎ কাজে তারা কিন্তু খুব দক্ষতার সঙ্গে তারা সমস্ত কাজ তারা করতে পারেন বা নিপুণতার সহিত সমস্ত কাজ তারা করতে পারেন। এক কথা হচ্ছে, কর্মযোগী মানুষ বলতে যা বোঝায়, সেইটি বোঝাতে গেলে কিন্তু বিকুম্ভ যোগের কথা কিন্তু আমাদের মাথায় চলে আসা উচিত বা আমরা মনে রাখব। এরপরে আমরা আলোচনা করব প্রীতি যোগ। প্রীতি যোগ, প্রীতি যোগে জন্মগ্রহণ করলে কি হয়, বলা যায় যে সেই জাতকের কিন্তু প্রায় রোগ ব্যাধি হয় না বললেই কিন্তু চলে, অর্থাৎ নিরোগ ব্যক্তি সে কিন্তু হয়ে থাকেন। প্রীতি যোগ খুব ভালো করে মন দিয়ে শুনে রাখুন। তাহলে যখন দেখবেন কোনো জন্মছক তৈরি করতে গিয়ে দেখলেন সেই জাতকের প্রীতি যোগে সেই জাতক জন্মগ্রহণ করেছে, তাহলে ধরে নেবেন মোটামুটি তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কেননা প্রত্যেকেই কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে, দেখুন না আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আমার কোনো রোগ ব্যাধি রয়েছে কিনা। যদি দেখেন যে সেই জাতক প্রীতি যোগে জন্মগ্রহণ করেছেন, তাহলে আমরা ধরে নেব সেই জাতকের কিন্তু রোগ ব্যাধি খুব একটা কিন্তু হওয়ার কথা নয়, যদিও জন্মছকের গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে চার্ট টু চার্ট কিন্তু তা ভ্যারি করতে পারে। এরপরে যে যোগটি নিয়ে আলোচনা করব, সেই যোগটির প্রথমে গুণের কথা একটু বলে নিই। এই যে আপনি, আমি বা আরও আপনার প্রতিবেশী বিভিন্ন মানুষ বা সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, বিশেষ করে যন্ত্রবিদ্যায়, বিশেষ করে যে কোনো যন্ত্র হতে পারে, সেটা বাদ্যযন্ত্র হতে পারে, সেটা কোনো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেটা বিভিন্ন রকমের হতে পারে। কেউ দেখবেন পুঁথিগত বিদ্যা ছাড়াই খুব ভালো মাউথ অর্গান বাজাতে সে অটোমেটিক্যালি শিখে গেছে। তাহলে এই ধরনের দক্ষতা কোথা থেকে আসে? দেখবেন বাড়িতে একটিও মোটরসাইকেল নেই, অথচ পাশের বাড়িতে গিয়ে তিনি অনায়াসে তার মেশিনটা খুলছে, মোটরসাইকেল খুলে খুব সুন্দরভাবে সেটিং করে দিচ্ছে। তাহলে আমার কথার বলার অর্থ হচ্ছে এইটি, যে যে যোগের কথা আমি এখন বলতে যাচ্ছি, এই যোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকেন, তিনি যে কোনো ইনস্ট্রুমেন্ট বা যে কোনো, সেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেটা কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা কোনো মোটর হতে পারে, সেটা যে কোনো জিনিস, যন্ত্র বলতে যা কিছু বোঝায় সমস্ত কিছু যন্ত্র সে কিন্তু অনায়াসে হ্যান্ডেলিং করতে পারে, সেই অপারেট করতে পারে বা সেই যন্ত্রকে নতুনভাবে ক্রিয়েট করতে পারে। এই ধরনের যে গুণ, এই গুণ কিন্তু তার মধ্যে থাকে। সেই যোগটির নাম হচ্ছে আয়ুষ্মান যোগ। দেখবেন সমাজে কিছু ব্যক্তি থাকেন, তিনি সমস্ত বিষয়ে আগে পিছে চিন্তা না করে মানুষের আপদে বিপদে আনন্দে উৎসবে তিনি তার যতটুকু সামর্থ্য তা দিয়ে কিন্তু তিনি ঝাঁপিয়ে পড়েন এবং তার উদারতা, তার বুদ্ধিমত্তা, সমাজে তার অবদানের জন্য সবাই তাকে
মহামানব রূপে তাকে কিন্তু শ্রদ্ধা ভক্তি বা তাকে মান্যতা দেয়। তাহলে সমাজে দেখবেন প্রত্যেকের কাছেই কিন্তু এরকম পরিচিত দু একজন মানুষ কিন্তু আপনারা পাবেন। এই যে মহামানব সুলভ গুণাবলী জাতকের জন্ম ছকে রয়েছে, সেই যোগটি হলো সৌভাগ্য যোগ। তাহলে সৌভাগ্য যোগ যে সমস্ত জাতকের জন্মছকে থাকবে তারা কিন্তু নিজের জন্য নয়, তারা সমাজের সকলের জন্য, আত্মীয় স্বজন সকলের জন্য আপদে বিপদে একজন অতি মানব হিসেবে তার কর্মকাণ্ডের ছাপ তিনি কিন্তু রেখে যাবেন। তাহলে যোগের যে মাহাত্ম্য, যোগের যে ভালো দিক, এইগুলোই কিন্তু তার ভালো দিক। এই জন্য কেন আমরা জ্যোতিষচর্চা করতে গিয়ে যোগের বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেব, এই দেবার কারণটাই হচ্ছে কিন্তু এইগুলো। দেখবেন কিছু মানুষ আপনি সমাজে দেখবেন সর্ববিদ্যায় পারদর্শী। অনেকে দেখবেন তাকে ব্যঙ্গ করে বলবে, তুমি তো ভাই সর্বঘটের কাঠালি কলা। মানে কাঠালি কলা এমন একটি কলা, সমস্ত পূজায়, সমস্ত নৈবেদ্যে, সমস্ত শুভকর্মে, শুভকর্ম অশুভ কর্ম সব কর্মে কিন্তু এই কাঠালি কলার কিন্তু আমাদের অবদান আমরা কিন্তু দেখতে পাই। মানে লাগে, পুরোহিতরা ফর্দ করলে এই কলার কথাটি কিন্তু উল্লেখ করতে তিনি কিন্তু ভোলেন না। এই জন্য বলুন, সেটা যেভাবেই আপনি নিন না কেন, এই যে প্রবাদ সর্বঘটে কাঠালি কলা, এই সর্বঘটে কাঠালি কলা, এই কথাটির মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইছি যে ওই ব্যক্তি সমস্ত কাজে তার কিন্তু অল্প বিস্তর জ্ঞান থাকে বা আর থাকবেই। তিনি সব কাজ, এ বাড়িতে সে যদি চণ্ডী পাঠ করছেন, পাশের বাড়ি গিয়ে তিনি জুতো সেলাই করছেন। তো এই যে সর্বগুণে পারদর্শিতা, এই পারদর্শিতা তখনই থাকবে যখন সেই জাতক বা জাতিকার জন্মছকে শোভন যোগের উল্লেখ থাকবে। অর্থাৎ শোভন যোগ কথাটা ভালো করে মনে রাখুন, শোভন যোগ। তাহলে এই শোভন যোগের জাতক জাতিকাদের কিন্তু এই ধরনের গুণে তারা কিন্তু গুণান্বিত হয়ে থাকেন। এরপরে হচ্ছে অতিগণ্ড যোগ। দেখুন, আমি একটা প্রসঙ্গ টেনে বলি। দেখবেন কোনো একজন ব্যক্তি, তিনি অফিসে হতে পারে, তিনি আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, তিনি আপনার পরিবারের হতে পারেন, বা এই যে সমাজের কেউ একজন হতে পারেন। তিনি কিছু করছেন না, তিনি সাদাসিধে ভালো মানুষ, অথচ তিনি যে কাজটাই করছেন সকলেই কিন্তু তাকে নিন্দা মন্দ করছেন, তিরস্কার করছেন, গালাগালাজ করছেন। তাহলে এই যে নিন্দনীয় তিরস্কৃত হওয়া, এই তিরস্কৃত হওয়ার পেছনে একটি কারণ, তা হচ্ছে তার জন্মলগ্নে অতিগণ্ড যোগ রয়েছে। তাই অতিগণ্ড যোগ যদি কোনো জাতকের জন্মছকে থাকে, তিনি কিন্তু নানাভাবে মানসিকভাবে তিনি কিন্তু বিব্রত হন। কেন? সমাজ তাকে তার কোনো কাজে স্বীকৃতি দেয় না, বরং তিনি যে কাজ করেন সেই কাজকে সমাজ তিরস্কৃত করে, সমালোচনা করে, এবং সেটা কিন্তু সেই জাতক জাতিকার কিন্তু মনের উপরে একটা প্রভাব ফেলে যায়। দেখুন, আজকে প্রথমেই আমি বলেছি যে আজকের এই আলোচনীয় হলো জ্যোতিষ ফতিস, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অভিমুখে কিন্তু এই আলোচনা থেমে থাকবে না। আলোচনা কিন্তু ডালপালা মেলবে এবং আমরা বিভিন্ন দিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এরপরে আসছে সুকর্মাযোগ। সুকর্মাযোগের একটা খুব ভালো লক্ষণ, ভালো বৈশিষ্ট্য আপনারা দেখতে পাবেন। যে কোনো জাতক জাতিকাকে যদি দেখে
সবসময় যখনই তার সঙ্গে আপনার দেখা হচ্ছে একগাল হেসে আপনার সঙ্গে কথা বলছে, সদা হাস্য ব্যক্তি, সবসময় মুখে হাসি লেগে আছে, গালাগাল খেলেও হাসছে। তো এই হাসিটা তখনই তিনি মানুষকে অম্লান বদনে তিনি দিতে পারছেন, তার প্রধান কারণ হচ্ছে ওই জাতক বা জাতিকা সুকর্মা যুগে তিনি জন্মগ্রহণ করেছেন। এরপর হচ্ছে ধৃতি যোগ। ধৃতি, ধয় রয় তয় হর্ষি, ধৃতি যোগ। পণ্ডিত ব্যক্তি, যে কোনো বিষয়ে গভীর প্রগাঢ় জ্ঞান, এই যে জাতকের বা জাতিকার জন্মছকে এই ধৃতি যোগ থাকবে, দেখবেন সেই জাতক জাতিকা বিশেষ করে যে কোনো বিষয়ের উপরে তার স্পেশালাইজেশন থাকে, উচ্চশিক্ষা লাভ করা তার পক্ষে অতি সহজেই সম্ভব হয় এবং জ্ঞান লাভ করতে গিয়ে তিনি তার স্বীকৃত স্বরূপ বিভিন্ন রকমের পুরস্কার সরকার থেকে হোক বা বিভিন্ন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোক তিনি কিন্তু লাভ করে থাকেন। স্থূলযোগ। স্থূলযোগে মূল যেটা হচ্ছে তার মনের মধ্যে সব কিছুতেই একটা প্যানিক থাকে, ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন। যে কোনো কাজ করতে গেলেই তার মনের মধ্যে একটা ভয় কাজ করে, সবসময় আতঙ্কে ভোগে। তো এই যে কোথাও একটা সাইন করতে যাচ্ছেন, তিনি 7 বার ভাবছেন, ভয় পাচ্ছেন ওই সাইনটা করলে তার কোনো ক্ষতি হয়ে যাবে কিনা বা তিনি কোনো বিপদের মধ্যে পড়বেন কিনা। তো এই মনের মধ্যে সবসময় যে ভয় কাজ করা, এটি হলো কিন্তু এই স্থূলযোগের একটি কিন্তু লক্ষণ। ধ্রুব যোগে সুবক্তা। দেখবেন এখন তো নির্বাচনী মহল চলছে, দেখবেন বিভিন্ন ব্যক্তি হাতে মাইক নিয়ে রাস্তার এক কর্নারে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর বক্তৃতা রাখছেন। 10টা লোক বক্তৃতা রেখেছেন এর আগে, তার কথা কেউ শুনল না। একজন লোক অনর্গল বক্তৃতা করে যাচ্ছেন, তার পাশে অনেক লোক দাঁড়িয়ে তিনি যাই বলছেন তারা তাই কিন্তু মন দিয়ে শুনছেন। এই যে একটা বক্তৃতা দিতে গিয়ে দেওয়ার যে একটা তার দক্ষতা এবং সেটা সমাজের শ্রোতাদের কাছে তার যে গ্রহণযোগ্যতা, এটা কিন্তু এই যোগের কিন্তু একটা বেনিফিট দিক। তাহলে ধ্রুবযোগের কথা শুনলেন, সুবক্তা হতে গেলে ধ্রুবযোগের একটি অবদান কিন্তু আমাদের দরকার। এবার আমরা আলোচনা করব ব্যাঘাত যোগে অনিষ্টকারী। ব্যাঘাত যোগ খুব একটা ভালো নয়, কথাটার মধ্যেই একটা বাধার নির্দেশ করছে ব্যাঘাত যোগ। আর হর্ষণ যোগে সুন্দরী। যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে হর্ষণ যোগ রয়েছে তারা দেখবেন হ্যান্ডসাম, সুন্দর, মানে ছেলে হলে নায়ক সুলভ চেহারা আর জাতিকা হলে নায়িকা সুলভ তাদের গঠন বা তাদের সৌন্দর্য ঠিকরে পড়ে। এই যোগটা থেকে কিন্তু এইরকমই বলা হচ্ছে। বজ্রযোগ। বজ্রযোগ সর্বগুণে গুণান্বিতা। সর্বগুণে গুণান্বিতা হতে গেলে আরেকটি যোগ রয়েছে, রবি বুধ একসঙ্গে হয়ে গেলে যে বুধাদিত্য যোগ হয়, তারা কিন্তু সর্বগুণে গুণান্বিতা হয়ে থাকেন। এরপর আসছি অশ্রিক যোগ। অশ্রিক যোগের একটি খুব খারাপ লক্ষণ রয়েছে। দেখবেন সেই লোকগুলো একটু নিষ্ঠুর টাইপের হয়ে থাকেন, মানে নৃশংস কার্যকলাপের মধ্যে একটা হিংস্র মানসিকতা, পশু সুলভ মানসিকতা। তিনি কাউকে মারছেন তো এমনভাবে মারছেন যে যাকে মারছেন তিনি মরে যাবেন কি না, এই ধরনের বোধ কিন্তু তাদের মধ্যে থাকে না। তো এই নিষ্ঠুরতা, তার কথাবার্তার মধ্যে নিষ্ঠুরতা থাকতে পারে, রূঢ় কথা হতে পারে, কাজকর্মের মধ্যে তার অ্যাক্টিভিটিস খুব খারাপ ধরনের হতে পারে। তাহলে এই যোগটা কিন্তু আমাদেরকে এই ধরনের একটা রেখে যায়, প্রভাব রেখে যায়। এরপরে আলোচনা করব ব্যতিপাত যোগ। ব্যতিপাত যোগ, এই যে আমরা কথা বলছি, এই যে আমাদের এটাকে কি বলি, কণ্ঠ। আপনি কথা বলছেন,
মোটামুটি প্রত্যেকের দেখবেন গলার আওয়াজ খুব কর্কশ কিন্তু হয় না, কিন্তু এই যোগটা যার জন্মছকে থাকবে দেখবেন তার গলার কণ্ঠ কিন্তু কর্কশ টাইপের হবে। তিনি একটা ভালো কথাও বলছেন, লোকের কাছে সেটা কিন্তু খুব শ্রুতি কটু বলে মনে হবে, লোকে কিন্তু তাকে একটু এড়িয়ে চলতে চাইবে বা কথার গুরুত্ব কিন্তু তাকে খুব বেশি দিতে চাইবে না। বারিয়ান যে যোগ, বারিয়ান, সেই বারিয়ান যোগে জন্মগ্রহণ করলে সেই জাতক সাধারণত মিথ্যাবাদী হয়ে থাকেন। সমাজে দেখবেন কিছু বন্ধুবান্ধব, পরিচিত আত্মীয় স্বজন, সমাজের বিশেষ অনেক মানুষ আছেন যাদের আপনার আলাপ আছে, দেখবেন অহরহ সেই কথায় কথায় মিথ্যা কথা বলে ফেলছে। তাহলে এই মিথ্যা কথা বলার অভ্যাসটা কিন্তু এমনি নয়, তার কিন্তু জন্মগত যোগের জন্য সে কিন্তু মিথ্যা কথা বলে ফেলছে। তাহলে আমরা কি জানলাম না, পারিখ যোগে মিথ্যাবাদী আর শিব যোগে যোগী। শিব যোগ যাদের থাকবে তাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে এবং তারা অনেক পণ্ডিত ব্যক্তি হয়ে থাকেন, জীবন অনেকটা সংযমী হয়ে থাকে, তারা কিন্তু সব কিছুই জীবনে তাদের কিন্তু একটা সুশৃঙ্খল রুটিন তাদের মধ্যে থাকে, বিশৃঙ্খল জীবনযাপন তারা কিন্তু করেনই না এই শিব যোগে যে সমস্ত জাতক জন্মগ্রহণ করেছেন। দুটো যোগ রয়েছে, একটি হচ্ছে সিদ্ধ যোগ আর একটি হচ্ছে সাধ্য যোগ। সিদ্ধ সাধ্য। সিদ্ধ যোগে যে সমস্ত জাতক জন্মগ্রহণ করেন তারা সাধারণত শিল্পী হন, কণ্ঠশিল্পী হতে পারেন, হস্তশিল্পী হতে পারেন, চিত্রশিল্পী হতে পারেন, বিভিন্ন যে শৈল্পিক কর্মের সঙ্গে এই জাতক জাতিরা কিন্তু তাদের নিজেদের যুক্ত রাখতে কিন্তু পছন্দ করেন। সাধ্য যোগ পরাক্রমী, সাধ্য যোগে পরাক্রমী, অর্থাৎ পুলিশ, মিলিটারি, আর্মির কমান্ডার, এই ধরনের পেশা কাজ বা যে কোনো সাহসিকতার পরিচয় এই ধরনের জাতক জাতিকেরা কিন্তু দিতে পারে। এরপরে আসছে শুভযোগ। শুভযোগ মানে নিঃসন্দেহে সৌভাগ্যবান। আর শুশ্রু, সুশ্রু, এই শুশ্রু যোগে তেজিবান, তেজি পুরুষ, বীর বিক্রমের সঙ্গে সুপুরুষ বলতে যা বোঝায়, এই ধরনের ক্যারেক্টার কিন্তু তারা বিলং করে। ব্রহ্মযোগ, সেই ব্রহ্মযোগে জাতক জাতিকারা সমাজে কৃতি হিসাবে খ্যাতি লাভ করেন। আর ইন্দ্রযোগে প্রতাপশালী, ইন্দ্রযোগ যাদের থাকবে তারা সমাজে দেবতা রাজা ইন্দ্রের মতো প্রতাপশালী থাকবেন। সর্বশেষে 27 নম্বর যে যোগ, বৈধৃতি যোগ। এই বৈধৃতি যোগে যে সমস্ত জাতক জন্মগ্রহণ করেন তারা কিন্তু সময় তাদের কাজের মধ্যে দিয়ে একটুখানি দুষ্টুমি থাকে, অর্থাৎ অপরকে নিজের কর্মের মাধ্যমে একটু বিরক্ত করা। এক হচ্ছে খুব সোজা স্পষ্ট কথা যদি বলি, খুব সংক্ষেপে কুকর্মকারী, খারাপ কাজটা তারা কিন্তু করেই থাকেন। তাহলে এতক্ষণ ধরে 27টা যোগ নিয়ে তার সংক্ষেপে ফলাফল আপনাদের বললাম, এগুলো লিখে রাখবেন। এরপরে আমরা অন্য প্রসঙ্গে আমরা আবার একটু চলে যাই। এই প্রসঙ্গটা হলো, বলে দিই একটুখানি, যে আমরা এই যে 12টি ভাব রয়েছে, 12টি ভাবের কোন এবং কিভাবে আমরা সেই ভাবগুলোকে তার উৎপত্তি, তার কর্ম অস্তিত্ব এবং তার পরিণতির কথা চিন্তা ভাবনা করব, বিচার করব, সেটা নিয়ে এখনই আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। প্রথমে বলে নিয়েছি যে আজকের আলোচনা কোনো একটি নির্দিষ্ট জায়গায় থেমে থাকবে না, আলোচনাটা আমাদের বিভিন্ন অভিমুখে এটা প্রসারিত হবে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। জ্যোতিষ ফতিশের এই যে আলোচনা, নামটা রেখেছি এই জন্যই যে কোনো একটি নির্দিষ্ট অভিমুখে আমরা আজকে চলাফেরা করব না, বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করব, যাতে করে বিষয়গুলো আমাদের যে জানতে হবে, কেন জানতে হবে, আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন। 12টি ভাবের মধ্যে
চারটি কোণ রয়েছে, আপনারা সবাই জানেন, লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম। তাহলে এই চারটি কোণের উৎপত্তি এবং পরিণতি। লগ্নের উৎপত্তি কোথা থেকে? আপনি কি জানেন লগ্নের উৎপত্তি কোথা থেকে? চতুর্থ ভাবের উৎপত্তি কোথা থেকে? সপ্তম ভাবের উৎপত্তি কোথা থেকে? দশম ভাবের উৎপত্তি কোথা থেকে? এগুলো যদি না জানেন তাহলে দশম ভাব আমাদের কি দেয়? কর্ম দেয়। তাহলে কর্ম কিভাবে পেতে পারে এটা আপনি বিচার করতে পারবেন না। সপ্তম ভাব ব্যবসা, দাম্পত্য জীবন, বিবাহ। তাহলে বিবাহের উৎপত্তি কোথা থেকে সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি বিবাহের বিচার করতে পারবেন না। চতুর্থ ভাব মা বা সুখ, হ্যাপিনেস। মাকে আমরা সুখ হিসেবেই ধরি, কেন আমরা যখনই আনন্দ খুঁজে পাই মায়ের কাছে কোলে ঘেঁষে পড়লেই আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে আমরা যেন একটা আনন্দের জায়গায় মিলিয়ে যাই। তেমনি এই যে লগ্ন, অর্থাৎ আমি, আপনি, লগ্ন। তাহলে এই আমি আপনি যে লগ্ন, আমাদের উৎপত্তি কোথা থেকে এটা যদি না জানি তাহলে এই লগ্নের বিচার করা সম্ভব নয়। তাই জন্মছক বিচার করতে গেলে 12টি যে ভাব, এই 12টি ভাবের মধ্যে কোন ভাব, তাদের উৎপত্তিকে আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। একটি উদাহরণ দিয়ে বোঝাই, কেন সব উদাহরণ দিতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হবে। একটি উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটি হচ্ছে দশম ভাবের উদাহরণ দিই, কেন সবাই অর্থ রোজগারের পথ খোঁজে, তার জন্য তার কাজের দরকার। তো এই কাজ কি করে আমরা পাব, কাজের উৎপত্তি কোথা থেকে, কাজের পরিণতি কোথায়, এটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। দেখুন, আমরা যদি আলোচনা করি যে দশম ভাবের উৎপত্তি ষষ্ঠ ভাব থেকে। এই জন্য দেখবেন আপনারা যখন জ্যোতিষ শিখছেন, আপনার যিনি গুরু পণ্ডিত মশাই আছেন তিনি বলবেন যে হ্যাঁ, দশম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের কানেকশন হতে হবে, তবেই কিন্তু সেই জাতক কর্ম পাবে। শিখেছেন তো, তাই তো নাকি? তাহলে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কেন কানেকশন দরকার। পঞ্চম ভাবের তো কানেকশানের কথা বলা হচ্ছে না, দশম ভাবের কথা বলা হচ্ছে। এই কেন প্রশ্নটা করেননি কখনো? তাহলে আজকের কথা হচ্ছে দশম ভাবের উৎপত্তি হচ্ছে ষষ্ঠ ভাব। কর্ম দরকার, কিন্তু কর্ম পেতে গেলে আমাকে কি করতে হবে? যদি আমি প্রতিযোগিতামূলক কর্ম করতে চাই, সরকারি কর্ম হোক বেসরকারি কর্ম হোক, প্রতিযোগিতামূলক কর্ম বলতে বোঝায় একটা নির্দিষ্ট পদ্ধতি, সিস্টেম, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন করতে হবে, তার জন্য একটা নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে, তার একটা মূল্যায়ন হবে এবং তারপরে তার একটা দ্বিতীয়বার মূল্যায়ন হয়, ভাইভা বা ইন্টারভিউ। তারপরে এতগুলো স্টেপ কমপ্লিট করবার পরও সে কর্মে প্রবেশ করবার সুযোগ তিনি পান। তাহলে এই যে অ্যাপ্লিকেশন করা এবং কর্মে ঢোকা পর্যন্ত এবং মনের মধ্যে কাজ করবার যে স্পৃহা বা ইচ্ছা, আমার মনের মধ্যে কাজ আমার চাই, আমাকে কাজ করতে হবে, আমার একটা চাকরি চাই বা আমি একটা ভালো বিজনেস করতে চাই। তাহলে এই যে ভেতরের মধ্যে একটা আকাঙ্ক্ষা, এটাই হলো ষষ্ঠ ভাবের কাজ। ষষ্ঠ ভাব পীড়িত থাকলে পরে, ষষ্ঠ ভাব কোনোভাবে ম্যালাইন হলে পরে কি হয়, আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ করবার যে মানসিকতা, পড়াশুনো করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা দিতে হবে, এই যে এতগুলো স্টেপ,
এই পরিশ্রমটা, এই সিস্টেমটা, এই প্রক্রিয়াটা করবার মানসিকতা তাদের মধ্যে কম থাকবে না, ফলে তাদের কাজের সুযোগটা কমে যাবে। বিদ্যা তিনি অনেক লাভ করতে পারবেন, কিন্তু কাজের সঙ্গে পড়াশুনো বা এই যে জার্নিটা, ষষ্ঠ ভাব থেকে দশম ভাব পর্যন্ত যে তার জার্নি, এই জার্নিটা তিনি করবেন না, এখান থেকে তিনি পিছিয়ে আসবেন। ফলে তিনি কাজ চাইলেও কিন্তু তিনি কাজ করতে পাবেন না, ওখানে তার এন্ট্রিটা হবে না। এবার কি হচ্ছে, কর্ম করলে কি হয়, কেন আমরা কর্ম করছি, হোয়াই কর্ম করছি? এই জন্য দুটো রোজগার করবার জন্য, অর্থ, মানি। সেই মানি কি হবে না, আমার পরিবার, আমার যে ফ্যামিলি, সেই ফ্যামিলিটা তার উপরে ডিপেন্ড করবে। আমি ফ্যামিলিটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। তা ফ্যামিলি এবং মানি এই দুটো আসছে কোত্থেকে? সেকেন্ড হাউস থেকে, দ্বিতীয় ভাব। তাহলে দশম ভাবের এন্ড অর্থাৎ পরিণতি হচ্ছে দ্বিতীয় ভাব। এই জন্য আমাদেরকে আমাদের গুরু পণ্ডিত মশাইরা বলেন যে চাকরির বিচার করতে গেলে দ্বিতীয়, ষষ্ঠ, দশম ভাবের মধ্যে একটা রিলেশন থাকতে হবে, পারস্পরিক সম্পর্ক তৈরি করতে হবে, তবেই সেই জাতক জাতিকা কর্ম লাভ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কর্ম, এই কর্মটা কে দেবে? ষষ্ঠ ভাব দেবে না দশম ভাব দেবে? দশম লর্ড দেবে না ষষ্ঠ লর্ড দেবে? কে দেবে? প্রশ্ন থাকবে। প্রশ্ন হচ্ছে, ষষ্ঠ এবং দশম ভাবের মধ্যে যে ভাব সবচেয়ে বেশি পাওয়ারফুল, দশম এবং ষষ্ঠ লর্ডের মধ্যে যে বেশি পাওয়ারফুল, সেই ভাবের সেই লর্ডের চাকরি হবে। তাহলে আমাদেরকে কিন্তু তখন এইগুলোকে আবার সুন্দর করে বিচার করতে হবে। তাহলে এই যে কোণের উৎপত্তি এবং পরিণতি 12টি ভাবের মধ্যে, এগুলো কিন্তু আমাদের সব সময় বিচার করতে হবে। একটি জন্মছক দেখতে গেলে প্রথমেই কিন্তু আমাদের এগুলো একবার খুব দ্রুত চোখ বুলিয়ে সেই পরিবেশটা কিন্তু আমাদেরকে মেপে নিতে হবে। আমাদের এই যে জন্মছক, এই জন্মছক যদি আমরা যখন বিচার করতে গেলে আমাদের কিন্তু আরেকটি জিনিস খুব দারুণভাবে দেখতেই হবে। তার কারণ কেন বলছি, একটি জাতক বা জাতিকার উপরে একটি স্পেসিফিক গ্রহের কিন্তু প্রভাব চিরকাল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি কিন্তু বয়ে বেড়ান। যে কোনো একটি নির্দিষ্ট গ্রহের দ্বারা কিন্তু তিনি নিয়ন্ত্রিত হন। এবার প্রশ্ন হচ্ছে, কোন গ্রহের দ্বারা ওই জাতক বা জাতিকা নিয়ন্ত্রিত হচ্ছেন, এটা আমরা কিভাবে দেখব? তাহলে এইটা যদি আমরা দেখে নিই বা এইটা যদি আমরা নির্দিষ্ট করতে পারি যে এই জাতক 9টি যে গ্রহ রয়েছে তাদের মধ্যে এই গ্রহটি দ্বারা এই জাতক নিয়ন্ত্রিত হবেন, আমাদের কিন্তু জন্মছক বিচার করতে অনেকটা বেশি সুবিধা হয়ে যাবে। কারণ হচ্ছে, আমরা সেই গ্রহের প্রভাব তাই জাতকের উপরে কতখানি পড়বে, সেই গ্রহের জন্মছকের অবস্থান, তার পজিশন আমরা কিন্তু বিচার করলে আমরা কিন্তু একটা মোটামুটি ধারণা লাভ করতে পারব। এবার প্রশ্ন, কিভাবে সেটা করা সম্ভব? আপনারা জানেন যে গ্রহদের একটা নির্দিষ্ট অবস্থান আছে গ্যালাক্সিতে, প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে। কেন, সবাই কিন্তু একটা নির্দিষ্ট গতিতে প্রত্যেকটি গ্রহ মুভমেন্টের মধ্যে দিয়ে রয়েছে, কেউ কিন্তু কোথাও স্থির নয়। এখন যদি কেউ 0 ডিগ্রিতে থাকে, 2 দিন পর দেখা যাবে সে 3 ডিগ্রিতে রয়েছে, 3.5, 4, 5 এমনি করে সে কিন্তু 30 ডিগ্রি করে একটি রাশি শেষ করবেন। এইভাবে কিন্তু তিনি
360 ডিগ্রি পরিক্রমা করবে। তাহলে একটি সাইন বা রাশিতে অনেকগুলো গ্রহ, 9টি গ্রহ, এই একটি 12টি রাশির মধ্যে 9টি গ্রহ থাকবে। এই 9টি গ্রহ দেখবেন প্রত্যেকের পাশে ডিগ্রি লেখা থাকে। যে গ্রহের ডিগ্রি সবচেয়ে বেশি সেই জাতক ওই গ্রহের দ্বারা কিন্তু প্রভাবিত হবেন বা অনুপ্রাণিত হবেন। এই গ্রহকে বলা হয় আত্মকারক গ্রহ। এবার প্রশ্ন হচ্ছে, রাহু এবং কেতু মধ্যে কিন্তু এটা ধরা হয় না, এখানে একটু ব্যতিক্রম রয়েছে, আমি আপনাদের সেটি আলোচনা করে দিচ্ছি। বিষয়টি এরকম, দেখা গেল একটি জন্মছকে বৃহস্পতি 28 ডিগ্রি 5 মিনিট, শনিও 28 ডিগ্রি 5 মিনিটে অবস্থান করছে। অর্থাৎ দুটো গ্রহই একই সেম পয়েন্টে অবস্থান করছে। এই ধরনের যখন কন্ডিশন হবে, তাহলে সেই জাতক বৃহস্পতির দ্বারা প্রভাবিত হবে না শনি গ্রহের দ্বারা প্রভাবিত হবে, কি করে বুঝবো? দুটোই তো সমান। কিছুক্ষণ আগে আমি বলে গেলাম যে জন্মছকে 9টি গ্রহের মধ্যে যে গ্রহের ডিগ্রি সবচেয়ে বেশি হবে সেই গ্রহের দ্বারা ওই জাতক প্রভাবিত হবে। যখন এই ধরনের কন্ডিশন হবে তখন কিন্তু আমাদেরকে রাহুকে ধরতে হবে। রাহুকে কেন্দ্র করেই তখন সেই জাতকের জন্মছকে রাহু হবে আত্মকারক গ্রহ। তাহলে সোজা কথায় যদি আমি খুব সহজে বলি, তাহলে বিষয়টি এরকম দাঁড়ায়, জন্মছকে সর্বডিগ্রি প্রাপ্ত গ্রহ ওই জাতকের আত্মকারক গ্রহ। যদি দুটো গ্রহের ডিগ্রি 1 থাকে তাহলে কিন্তু রাহুকে আত্মকারক গ্রহ হিসাবে ওই জাতকের জন্মছকে ধরে নেওয়া হবে। তাহলে আত্মকারক গ্রহের গুরুত্বপূর্ণতা কি, কেন আমরা এটাকে বিচার করব? কেন সেই জাতকের সারা জীবন যে প্রভাব থাকবে ওই গ্রহের প্রভাব তার মধ্যে কিন্তু সর্বদা থাকবে। দেখুন, এরপরে আলোচনা করব উপপদ। উপপদটা কি? বিবাহ কখন হবে, বিবাহ কোন সময়টা হতে পারে, এটিকে গণনা করতে গেলে আমাদের কিন্তু উপপদটা দেখতে হয়। এবার সাধারণত আধুনিক জ্যোতিষ যে সফটওয়্যারগুলো রয়েছে, খুব ভালো ভালো সফটওয়্যারগুলোতে কিন্তু উপপদের উল্লেখ থাকে, আমাদেরকে নতুন করে কিন্তু ক্যালকুলেশন করতে হয় না। কিন্তু অনেক সময় সফটওয়্যারে অনেক সময় বিভিন্ন সমস্যা তৈরি করে, তখন আমাদের কিন্তু হাতে কলমে বিষয়টি কিন্তু দেখে নিতে হয় যে সঠিক আমি যে উপপদটা চিহ্নিত করব সেটা এখানে ঠিকঠাক রয়েছে কিনা। দেখুন, দ্বাদশ ভাব থেকে দ্বাদশ ভাবপতির দূরত্ব আমাদেরকে দেখতে হবে। খুব মন দিয়ে শুনুন। প্রথমে আমরা দেখব দ্বাদশ ভাব, সেখান থেকে শুরু করব, আমরা চলে যাব দ্বাদশ ভাবের অধিপতি যেখানে অবস্থান করছেন। সেটা দ্বাদশ ভাবে অবস্থান করতে পারে, সাধারণত খুব কম করে, যে কোনো জায়গায় 12টি ভাবের মধ্যে অবস্থান করে। তাহলে দ্বাদশ ভাব থেকে দ্বাদশ ভাবপতির অবস্থান যা হবে, গুণে যদি 5 হয় 5, 10 হলে 10, 12 হলে 12, যা হবে, 11 হলে 11। আমাদের কি করতে হবে? পরে দ্বাদশ ভাবপতি যেখানে অবস্থান করছে সংখ্যা আমরা যেটা পাবো সেই সংখ্যাটা আমরা আবার গুণে আসব। গুণে এসে যে ঘরটা আমরা পাবো সেই ঘরটি হলো গিয়ে উপপদ লগ্ন। এই উপপদ লগ্ন কি হয়? ট্রানজিটে যখন বৃহস্পতি এই উপপদ লগ্নের উপরে দৃষ্টি দেয় তখন বিবাহের যোগ তৈরি হয়। এখানে কয়েকটা কথা বলার আছে, বলে দিই।
একটি জাতক জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার 2, 4, 5 বছর পর কি 10 বছর পর কিংবা 18 বছরের আগে অনেকবারই উপপদে বৃহস্পতি ঘুরে ঘুরে গেছে। তার মূল কথা হচ্ছে উপপদ যেখানে হবে সেখানে ট্রানজিটে বৃহস্পতি যখন দৃষ্টি দেবে বা আসবে তখন কিন্তু সেই জাতক জাতিকার বিবাহের যোগ তৈরি হবে। এবার কথা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী 18 না হলে আমরা বিবাহের কথা বলতে পারি না, তাই ধরে নেব যে 18 বছরের আগে এই ধরনের যোগ তৈরি হলো, আমরা সেই সময় ওই জাতক জাতিকার বিবাহ হতে পারে এমন কথা কিন্তু আমরা বলবো না। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আন্ডার এজে ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করেছে, দেখা গেছে যে উপপদে সেই সময় বৃহস্পতি একটা অবস্থান ছিল বা বৃহস্পতির সঙ্গে তার একটা কানেকশান ছিল। তো এটা পরীক্ষিত যোগ। আমি একটা এক্সাম্পল বলছি কি করে এটাকে, আমি তো বললাম সূত্রটা বললাম। ধরুন কর্কট লগ্ন, কর্কট লগ্নের মিথুন হচ্ছে দ্বাদশ। এবার ধরে নিন মিনে বুধ বসে রয়েছে, তাহলে মিন থেকে প্রথমে আমরা কি করব, মিথুন থেকে মিন পর্যন্ত গুনব, গুনে আবার মিন থেকে ওই অতটা সংখ্যা গুনে এসে দেখব যে ধনুতে উপপদ তৈরি হয়েছে। আপনারা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে দেখবেন যা বললাম। তো এইভাবে আমরা উপপদটা চিহ্নিত করি। চিহ্নিত করার কারণ হচ্ছে যখন একজন জাতক জাতিকা আপনাকে এসে বলবে যে আচ্ছা আপনি বলুন আমার পুত্রের বা আমার কন্যার বিবাহের দিন ঠিক হয়েছে, এই সময়টা উপযুক্ত কিনা, বা কোন সময় বিবাহ হলো, কোন বছরে বিবাহ হলো সেটা শুভ সময় হবে, তখন আপনি এইভাবে উপপাদ বিচার করে ট্রানজিটে বৃহস্পতি কখন সেখানে আসছে দেখে আপনি একটা বলতে পারবেন যে এই সময় কিন্তু তার একটা শুভ সময় রয়েছে। এবার হওয়া না হওয়া কিন্তু অনেকগুলো পারিপার্শ্বিক বিষয়ের উপরে নির্ভর করে। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে নক্ষত্র কিভাবে আমাদেরকে প্রভাবিত করে বা কী ধরনের ফল তারা সরাসরি দেয় না কিভাবে দেয়, এটা কিন্তু আমাদের একটু জানতে হয়, তাই না? দেখুন আপনারা তো সবাই জানেন, আপনারা তো সবাই জানেন যে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত 27টি গ্রহ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে একটি জন্মছকে এই 27টি নক্ষত্র মধ্যেই আমাদের বিভিন্ন গ্রহরা অবস্থান করছে, তাহলে এই নক্ষত্রগুলো কীভাবে একটি তাদের রেজাল্ট বা ফল দিয়ে থাকে। নক্ষত্ররা কি সরাসরি একটা প্রভাব রাখে, না গ্রহরা এর একটা মাধ্যম হিসাবে কাজ করে? এটা কি আপনারা জানেন? যদি জানা থাকে খুব ভালো, আমি আরেকবার আলোচনা করছি, আর যারা জানেন না তারা জেনে নিন বিষয়টা। সেটা হচ্ছে এই নক্ষত্রগুলো কিন্তু সরাসরি কোনো প্রভাব রাখতে পারে না, গ্রহদের মাধ্যমেই কিন্তু তাদের ফল দিয়ে থাকে। এবার প্রত্যেকটি নক্ষত্রের একটি নির্দিষ্ট সব বৈশিষ্ট্য রয়েছে, এটা আমি এখানে আলোচনা করছি না। যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো কিভাবে কোন পদ্ধতিতে বা তাদের ফলটা আমরা দেখব বা বিচার করব। এখন দেখুন একটা যদি উদাহরণ আমি আপনাদেরকে দিই তাহলে আপনি খুব সহজে এই বিষয়টি বুঝতে পারবেন। ধরুন বৃহস্পতি বা জুপিটার, পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। তাহলে পুষ্যা কত নম্বর নক্ষত্র? 8 নম্বর নক্ষত্র। তাহলে 8 নম্বর নক্ষত্রের অধিপতি স্যাটার্ন বা শনি। এটুকু তো আমরা সবাই জানি বা জেনেছি। এখন জুপিটার দেখলাম কি যে বৃহস্পতি 8 নম্বর নক্ষত্রে অবস্থান করছে।
তার অধিপতি শনি। খুব ভালো কথা। কিন্তু এই যে তথ্যটা পেলাম, এই তথ্য থেকে আমি এর প্রতিফলন জন্মছকে কিভাবে বিচার করব? এটাই তো মূল প্রশ্ন। তথ্য তো আমি অনেক পাচ্ছি, আমি প্রতিদিনই প্রায় আপনাদের সঙ্গে অনেক বকবক করে যাচ্ছি, আপনারা বিভিন্ন বইপত্র পড়ছেন, সবই ঠিক আছে, কিন্তু সেই তথ্যগুলো নিয়ে একটি জন্মছকে কিভাবে তার কার্যকারিতা বা ইমপ্লিমেন্টেশনটা হবে, কি রেজাল্ট দিতে পারে, কিভাবে সেটা আমরা দেখব, সেটি এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। এটি হলো আলোচনার মূল উদ্দেশ্য। তাহলে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। পুষ্যা হলো 27টি নক্ষত্রের মধ্যে 8 নম্বর নক্ষত্র, সিরিয়াল নম্বর 8। তাহলে 8 নম্বর এখানে ইন্ডিকেট করছে স্যাটার্নকে। তাহলে এই যে বিংশোত্তরী মহাদশা, বিংশোত্তরীয় যে মহাদশা, এই বিংশোত্তরীয় মহাদশায় সবসময় কোনো না কোনো গ্রহের মহাদশা চলে, এবং আমরা যখন তার আবার কিন্তু সবসময় পরপর তার অন্তর্দশাও চলতে থাকে। তাহলে দশার মধ্যে অন্তর্দশা রয়েছে, আপনারা জানেন। তাহলে সাপোজ ধরুন রবির তার দশা চলছে, মহাদশা চলছে। তাহলে রবির মহাদশা চলছে, তাহলে এখানে জুপিটার 8 নম্বর নক্ষত্র আছে, কি রেজাল্ট হবে, কিভাবে দেখব? আমরা দেখব রবির মহাদশায় বৃহস্পতি অন্তর্দশা কখন আসবে। তাহলে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, এইভাবে চলে। তাহলে দশা সঙ্গে সঙ্গে যখন অন্তর্দশা আসবে বৃহস্পতির, ওই বৃহস্পতি তখন রবির সঙ্গে বৃহস্পতির কানেকশন হলো, তার মানে এই নয় যে বৃহস্পতি সরাসরি তার ফলটা দেবে। ওই বৃহস্পতি তখন কিন্তু শনির রেজাল্ট দিতে থাকবে। তাহলে শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক দেখব, শনির সঙ্গে আমরা রবির সম্পর্ক দেখব, কেমন সম্পর্ক, তার সঙ্গে বৃহস্পতিকেও যুক্ত করব। তাহলে 80% হোক বা 60% হোক, ক্ষেত্র বিশেষে ওই রবির দশায়, বৃহস্পতির অন্তর্দশায়, ওই বৃহস্পতি পরিবর্তে তখন কিন্তু শনি তার ফল দিয়ে থাকবে। তাহলে এইভাবেই আমরা দেখব। এই জন্য কোন গ্রহ কোন নক্ষত্রে রয়েছে এটা জানা কিন্তু খুব জরুরি। এই জন্যই অন্তর্দশা বিচারকালে কেউ এসে বলবে, আচ্ছা আমার তো এখন রবির দশা চলছে, তাহলে এই পিরিয়ডটা আমার কেমন যাবে? তখন আপনি সঙ্গে সঙ্গে কি দেখবেন? আপনি দেখবেন যে ওই পিরিয়ডে সব গ্রহগুলো আছে, তার সঙ্গে রবির কী সম্পর্ক, তারা কোন নক্ষত্রে, তাদের অধিপতি কারা, তাদের সঙ্গে এই মহাদশার যে গ্রহ তাদের সঙ্গে তার কেমন সম্পর্ক, তাদের অবস্থান, এগুলো কিন্তু আমরা দেখব, দেখে কিন্তু আমরা বিচার করব। দেখুন, এই নক্ষত্র বিচারের আর একটা যদি উদাহরণ দিই, তাহলে বিষয়টি আপনাদের কাছে আরও বেশি বিচার করতে সুবিধা হবে। যেমন ধরুন পঞ্চম ভাবের অধিপতি কোথায় বসে আছে না, মেষ রাশিতে বসে আছে। তো মেষ রাশিতে কটি নক্ষত্র আমরা পাই? 13 ডিগ্রি 20 করে, 13 ডিগ্রি 20, 13 ডিগ্রি 20 আর 3 20, তাহলে টোটাল হলো গিয়ে 30 ডিগ্রি। দেখা গেল পঞ্চম ভাবের অধিপতি মেষ রাশিতে বসে আছে, তার নক্ষত্র হচ্ছে অশ্বিনী। এবার
আমরা কি দেখব, পঞ্চম ভাবের সঙ্গে যেভাবে যে নক্ষত্রে বসে আছে তার একটা রিলেশন দেখি, তাহলে বুঝতে পারবেন, বিষয়টা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। অশ্বিনী নক্ষত্রের কি কাজ? যানবাহন, মেডিসিন, যমজ পুত্র, অনেক আছে। আমি তার মধ্যে স্পেসিফিক বেছে বেছে 3টি বললাম। তাহলে আমি কোনটা বেছে নেব? অনেকগুলো গুণ আছে তো। আমি 3টে কথা বললাম, যানবাহনের কথা বললাম, আমি মেডিসিনের কথা বললাম, এবং আমি যমজ পুত্রের কথা বললাম। আমার পঞ্চম ভাবের অধিপতি লর্ড মেষ রাশিতে বসে আছে অশ্বিনী নক্ষত্রে। আপনারা তো জ্যোতিষ শিখছেন, বিভিন্ন ইনস্টিটিউশনে শিখছেন, বিভিন্ন গুরু মহাশয়দের কাছে শিখছেন। এবার আমি যে ভিডিও করছি, আমার ভিডিওগুলো আপনি দেখছেন। তা কখনো কি গুরু মহাশয়কে প্রশ্ন করেছেন যে, বা আমাকে ভিডিওতে কখনো, আমি তো কাউকে এই ধরনের ক্রিয়েটিভ প্রশ্ন কাউকে করতে দেখি না। সবাই শুধু বলে যে আমার জন্মছকেই আমার কাজ হবে কি না, এই ধরনের। কিন্তু জ্যোতিষ শিখতে গেলে অবশ্যই বিভিন্ন প্রশ্ন করবেন, আমি কাউকেই সেইভাবে বলছি না। কিন্তু আপনাদের মনের মধ্যে কিউরিসিটি থাকুক, যত বেশি প্রশ্ন করবেন তত বেশি জানতে পারবেন। প্রশ্ন করতে হয়, তাই আমি প্রশ্ন করছি। তো এই যে পঞ্চম ভাবের অধিপতি অশ্বিনী নক্ষত্রে রয়েছে, অশ্বিনী নক্ষত্রের অনেক ফল রয়েছে, তার মধ্যে আমি 3টি বেছে নিলাম। একটি যানবাহন, একটি চিকিৎসাবিদ্যা এবং একটি যমজপুত্র। পঞ্চম ভাবের থেকে আমরা কি বিচার করি? সন্তান। তাহলে এই সন্তান আর ওই যমজপুত্র সন্তান কানেকশন হয়ে গেল। তাহলে এর সঙ্গে আমি এটার সঙ্গে এটা নেব, যানবাহন নেব না, মেডিসিন নেব না। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? পঞ্চম ভাবের অধিপতি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, তার মানে এই জাতক বা জাতিকার যমজ সন্তান হওয়ার একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা আছে। পঞ্চম ভাবের অধিপতি না হয়ে এখানে যদি বিদ্যার কারকগ্রহ চতুর্থ ভাবের অধিপতি থাকতো, সে যদি অশ্বিনী নক্ষত্রে থাকতো, তখন যদি প্রশ্নটা এমন হতো যে এই জাতক জাতিকা যে লেখাপড়া করছে, তার কি মেডিকেল সায়েন্স নিয়ে বা চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করা সম্ভব? তখন বিদ্যাভাবের কারকগ্রহ চতুর্থ ভাবের লর্ড, তাদের সঙ্গে অশ্বিনী নক্ষত্রের সুসম্পর্ক রয়েছে কিনা দেখে, যদি থাকে এবং আরও পারিপার্শ্বিক সম্পর্ক দেখে আমরা বলতে পারবো হ্যাঁ, মেডিসিন নিয়ে এই জাতক পড়াশোনা করলে পরে তার কিন্তু হতে পারে। কেন, আপনি তো লিঙ্কটা পেয়ে গেলেন। তো এইভাবে কিন্তু আমাদেরকে জন্মছক বিচার করতে হয়। আমি নাম দিয়েছি এই পর্বটার জ্যোতিষ ফতিশ। তার কারণ হচ্ছে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে থাকবো না, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারণ একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে থাকলে পরে আমাদের আলোচনার সীমাবদ্ধতা তৈরি হয়, তাই না? আর এইটা হচ্ছে অসীম সমুদ্রের মতো, অতালান্তিক মহাসাগরের মতো গভীর বিদ্যা। আলোচনা যত করবেন, যত আমাকে প্রশ্ন করবেন বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু এটা আমাদেরকে বিচার করতে হয়। আমাকে একজন প্রশ্ন করেছেন ভিডিওতে, কয়েকটি আগের একটি ভিডিওতে, যে বিদেশে বিবাহের যোগ। আমার কাছে প্রশ্নটা ক্লিয়ার হয়নি, তিনি পাত্র না পাত্রী। অনেক সময় দেখা যায় যে দেশীয় ভারতীয় ছেলেদের সঙ্গে
বিদেশি কোনো নারীর সম্পর্ক হতে পারে বিবাহ, এবং বিদেশি কোনো পুরুষের সঙ্গে আমাদের ভারতীয় কোনো নারীর বিবাহ সম্বন্ধ তৈরি হতে পারে। এবার এটা কখন হয়, আমরা এটা কিভাবে দেখব? প্রথমেই দেখব, ছেলে যদি হয় তাহলে তার স্ত্রীর কারক গ্রহ কোনটি ওই জন্মছকে। স্ত্রী, পুরুষের ছকে স্ত্রী দেখব, আর মহিলা ছকে স্বামী দেখব। এবার দেখব পুরুষ হলে তার হাজব্যান্ড, আর নারী হলে তার পুরুষ হলে তার স্ত্রী, নারী হলে তার হাজব্যান্ড দেখব। তাদের সঙ্গে তার প্রবাসের সম্পর্কটা আমরা দেখব। বিদেশ 12, 9, 3, রাহু, এদের কানেকশান আছে কি না আমরা দেখব। এবং বিবাহ বাড়ি থেকে কত দূরে হবে এটা আমরা নির্ণয় করব। নির্ণয় করে যদি দেখি যে কোনো একটি জাতকের জন্মছকে বিদেশে থেকে পাত্রী আসার যোগ রয়েছে, তখন আমরা বলতে পারবো যে ওই জাতক বা জাতকের বিবাহ বাড়ি থেকে অনেক দূরে প্রবাসে হবে, বিদেশে হবে। এই ধরনের প্রেডিকশান আমরা কিন্তু করতে পারবো। আপনারাই জানি না কে আমাকে প্রশ্নটি করেছেন, আমি দেখলাম কমেন্ট বক্সে আপনার এই ধরনের একটা কোশ্চেন, আমার খুব ভালো লাগলো বিষয়টি। আমি দেখলাম ঠিক আছে, আলাদা করে উত্তর দেওয়ার দরকার নেই, ভিডিওর মাধ্যমে আপনাদের আমি উত্তর দিয়ে দেব। আর একজন আমাকে বলেছিলেন যে উনি আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে একটা SMS করেছেন। আমি হোয়াটসঅ্যাপ খুব সাধারণত দেখি না বললেই চলে। তো একবার দেখলাম তিনি আমাকে একটা বিশেষ বিষয় নিয়ে লিখেছেন। সেখানে উনি লিখছেন যে একজন জাতকের মেন্টালিটি কেমন, কিসের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হতে পারে। দেখুন, প্রথমেই আমরা এখানে দেখব মনের কারক গ্রহকে। মন আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। সেই মন হচ্ছে প্রতিনিধিত্ব করে হচ্ছে চন্দ্র। চন্দ্রকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। বিশেষ করে নাটাল চার্ট, D1 চার্টে আমাদের কিন্তু চন্দ্রকে দেখতেই হবে খুব ভালোভাবে। সেই চন্দ্র সঙ্গে যদি কোনো মারক, বাধক বা তার নিচস্থ ভাবস্থ হয়ে কোনোভাবে সে যদি পীড়িত হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মনের ভেতরে যে স্থিরতা, সেই চঞ্চলতাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তখন চন্দ্র খুব খারাপ হয়ে গেলে, খুব পীড়িত হলে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতিদের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট থাকলে পরে, বুধের সঙ্গে সম্পর্ক থাকলে পরে, সেই বুধ যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতির লর্ড হয়, এই ধরনের চন্দ্রের সঙ্গে যাদের শত্রুতার সম্পর্ক রয়েছে, এই ধরনের গ্রহদের সঙ্গে যদি চন্দ্রের সম্পর্ক থাকে, তখন কিন্তু সেই জাতক জাতিকাদের কিন্তু মেন্টাল ব্যালেন্স তারা হারিয়ে ফেলে। তাদের কিন্তু সেই জায়গাটাকে ঠিক করতে গেলে আমি বলবো চিকিৎসা বিজ্ঞানের সাহায্য প্রথমেই আমি নিতে বলবো। এবং যদি এই ধরনের পরামর্শ নেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল, তাহলে আমি বলবো সর্বাগ্রে যোগা, প্রাণায়াম, মেডিটেশন কিন্তু করতে হবে। এটা ছাড়া কিন্তু এখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব মুশকিল। এবং তার পাশাপাশি বিভিন্ন প্রতিকার যা যদি সম্ভব থাকে দেওয়ার মতো পরিবেশ, সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। আরেকটি আলোচনা করব এখন। আলোচনা করে মোটামুটি ভিডিওটি শেষ করব, কেন প্রায় 1 ঘন্টার কাছাকাছি ভিডিওটি হতে যাচ্ছে। আপনাদেরও ধৈর্য থাকবে না। আমার বলার অসুবিধা কিছু নেই, আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনাদের সঙ্গে আলোচনা করে যেতে পারি, কিন্তু ধৈর্যটা আপনাদের থাকবে না। আপনারা 5 মিনিট দেখার পরেই আপনারা এখান থেকে স্কিপ করে চলে যাবেন, এটা আমি জানি। তবুও যেহেতু আলোচনা করতে বসেছি, আলোচনা করব। দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক,
সেটা হচ্ছে একটা জন্মছক দেখতে গেলে প্রথমেই আমাদেরকে দেখতে হয় বাধকপতি কারা রয়েছে। কেন? কর্মে বাধা, বিবাহে বাধা, সন্তানে বাধা, জীবনের সব কিছুতে বাধা বাধা বাধা। আমরা কিন্তু কেউ বাধা চাই না, সবাই চাই রাস্তাটা খুব মসৃণ হোক, সবলীল হোক, আমরা যেন খুব সুন্দরভাবে ড্রাইভ করে চলে যেতে পারি। কিন্তু বাস্তবে কিন্তু তা সম্ভব নয়, কষ্ট আমাদেরকে কিন্তু ভোগ করতে হয়। তাই জন্মছকের সমস্ত গ্রহই যে আমাদের খুব ভালো রেজাল্ট দেবে, আশীর্বাদ হয়ে নেমে আসবে তা কিন্তু নয়। কেউ কেউ আমাদের বাধা স্বরূপও আমাদের জন্মছকে থাকবে, এবং সেই বাধক গ্রহ আমরা কিভাবে দেখব, আজকের আলোচনা এখন আমি আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। খুব সোজা টিপস, একটু বলে দিলেই আপনারা খাতায় নোট করে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন। রাশিকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে চর রাশি, একটা হচ্ছে স্থির রাশি, এবং একটা হচ্ছে দৈত্যক রাশি। চর, স্থির এবং দৈত্যক, তাহলে বা দ্বৈত। চর রাশি থেকে কাউন্ট করে 11 পর্যন্ত যেটা লগ্ন হবে, লগ্ন যদি চর রাশি হয়, কারো লগ্ন চর রাশিতে, তাহলে আমাদের লগ্ন থেকে 11 পর্যন্ত গুনতে হবে। যে ভাব হবে সেই ভাব এবং ভাবপতি বাধকপতি হবে চর রাশির জন্য। স্থির রাশি যদি লগ্ন হয়, সেখান থেকে আমাকে গুনে যেতে হবে 9 পর্যন্ত। 9 পর্যন্ত গুনে গিয়ে আমাদেরকে কিন্তু যে ভাব এবং যে ভাবপতি পাব সে হবে স্থির রাশির জন্য বাধকপতি। এবং দ্বৈত রাশি বা দত্তক রাশি যাই বলুন না কেন, সেই রাশি যদি কারো লগ্ন হয়, তখন আমরা সোজা সেখান থেকে 7ম পর্যন্ত গণনা করব। গণনা করে যে ভাব আমরা বা ভাবপতি পাব, সেই হলো ওই লগ্নের জন্য, ওই জন্মছকের জন্য বাধকপতি। তাহলে বাধক হলো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে এই জ্যোতিষ ফতিষ নিয়ে আবার যখন আসব, পার্ট 2 হবে সেটা। আপনারা দেখবেন এরকম অনেক এলোমেলো আলোচনা হবে, কোনো গণ্ডির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব না। আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে।